যদি আপনি একটি ভালো ল্যাপটপ কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আমরা একটা ল্যাপটপ সাধারণত অনেকদিন ব্যবহার করার জন্য কিনি। তাই এটি কেনার আগে এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকাটা খুবই জরুরি। কিন্তু বাস্তবতা হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিজের কাজের চাহিদা অনুযায়ী ঠিক কোন কনফিগারেশনের ল্যাপটপ প্রয়োজন সেই বিষয়ে পরিষ্কার আইডিয়া রাখি না। বিশেষ করে যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কিনতে যান তাদের অনেকেই বুঝতে পারেন না আসলে কোন স্পেসিফিকেশনটি তাদের জন্য সবচেয়ে উপযুক্ত হবে। এমনকি অনেক সময় দেখা যায় অনেকেই বাজারে গিয়ে ল্যাপটপের ভিতরে আসলে কি ধরনের কনফিগারেশন রয়েছে সেটি ঠিকভাবে না বুঝেই শুধু একটা ভালো ব্র্যান্ড, সুন্দর আউটলুক আর প্রসেসর কোর i5 নাকি 7 অথবা অন্য যে কোনো কিছু এইটুকু জেনেই ল্যাপটপটি সুন্দরভাবে কিনে নিয়ে চলে আসেন। আর এই কারণেই পরে অনেক সময় সেই ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, আফসোস করতে হয়। তাই আশা করি এই ভিডিওটা দেখার পর ইনশাআল্লাহ আপনি আর এভাবে ল্যাপটপ কিনবেন না। বরং আপনার কাজের জন্য কেমন ল্যাপটপ প্রয়োজন সেটি খুব সহজেই বুঝতে পারবেন। এছাড়াও ল্যাপটপের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো ইনশাআল্লাহ জেনে যাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কাদের জন্য কেমন ধরনের ল্যাপটপ প্রয়োজন এটা সহজে বোঝার জন্য ইউজারদের কাজের ধরন অনুযায়ী ল্যাপটপকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করেছি: বেসিক ইউজার্স, প্রফেশনাল ইউজার্স অ্যান্ড পাওয়ার ইউজার্স। বেসিক ইউজার্স কারা? মানে যারা ল্যাপটপ ব্যবহার করেন দৈনন্দিন কাজের জন্য, অর্থাৎ যাদের কাজের জন্য খুব বেশি হাই পারফরমেন্স বা ভারী কনফিগারেশনের দরকার হয় না। যেমন স্কুল কলেজে ডেইলি টাস্ক করা, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট করা, হালকা কোডিং শেখা বা প্র্যাকটিস করা, অফিসের ডকুমেন্টেশন করা, ওয়েব ব্রাউজিং করা, ইমেইল করা কিংবা ইউটিউব, সিনেমা বা অন্যান্য মিডিয়া কনজিউম করা। অর্থাৎ আপনার ল্যাপটপ ব্যবহার যদি এই টাইপের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আপনি একজন বেসিক ইউজার্স। এরপর আসে প্রফেশনাল ইউজার্স। এদের মধ্যে পড়ে ইউআই ইউএক্স ডিজাইন, ফটো এডিট, মিউজিক প্রোডাকশন, কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। এই ধরনের কাজের জন্য সাধারণত একটা ভালো প্রসেসর, পর্যাপ্ত র্যাম এবং অনেক ক্ষেত্রে একটা ডেডিকেটেড জিপিইউ থাকলে কাজ আরো স্মুথ ভাবে করা যায়। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে পাওয়ার ইউজার্স। পাওয়ার ইউজার্স বলতে মূলত তাদের বোঝানো হয় যারা ল্যাপটপ ব্যবহার করেন খুবই হাই কনফিগারেশন বা ভারী কাজের জন্য। এই ধরনের কাজগুলো করার জন্য শক্তিশালী প্রসেসর, ভালো জিপিইউ ও বেশি রিসোর্স দরকার হয়। এই ক্যাটাগরির মধ্যে পড়ে গেমিং, স্ট্রিমিং, এআই মডেল ট্রেনিং, 3D সফটওয়্যার ব্লেন্ডারে কাজ করা, হাই লেভেল ভিডিও এডিটিং, ভিএফএক্স অ্যানিমেশন, বড় ধরনের রেন্ডারিং বা সিমুলেশন। এই ৩টি ক্যাটাগরির মধ্যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনি কোন ধরনের ইউজারের মধ্যে পড়েন এবং আপনার জন্য কেমন ধরনের ল্যাপটপ প্রয়োজন। এখন আসি সিপিইউতে, যেটা ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস এবং অনেকের জন্যই সবচেয়ে বেশি কনফিউজিং বিষয়। আপনি যখনই কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন দেখবেন সেখানে কিছু নাম অবশ্যই দেখতে পাবেন, যেমন কোর i3, i5, i7 অথবা রাইজেন 5, রাইজেন 7 ইত্যাদি। এইগুলো আসলে সবই প্রসেসরের সিরিজ বা নাম। এখানে রাইজেন সিরিজটা এএমডি কোম্পানির আর কোর আই সিরিজটা ইন্টেল কোম্পানি। অনেকেই মনে করেন ইন্টেল হয়তো এএমডির থেকে ভালো, কিন্তু বিষয়টা আসলে মোটেও এমন না। ইন্টেল এবং এএমডি দুইটাই ভালো প্রসেসর। আপনাকে শুধু দেখতে হবে আপনার কাজের জন্য কোনটি বেশি উপযুক্ত এবং আপনার বাজেটের মধ্যে কোনটি পাওয়া যাচ্ছে। যদি আমরা ইন্টেল প্রসেসরের কথা বলি তাহলে সাধারণত 4 ধরনের প্রসেসর বেশি দেখা যায়। প্রথমটি হলো ইন্টেল কোর i3, এটি একটি এন্ট্রি লেভেল প্রসেসর অর্থাৎ বেসিক কাজের জন্য উপযুক্ত। দ্বিতীয়টি হলো i5, এটি মিড লেভেল প্রসেসর যা বেশিরভাগ মানুষের জন্য ভালো এবং ব্যালেন্স পারফরমেন্স দেয়। তৃতীয়টি হলো i7, এটি হাই পারফরমেন্স প্রসেসর যা ভারী কাজের জন্য ব্যবহার করা হয়। আর শেষটি হলো i9, এটি ইন্টেলের টপ লাইন প্রসেসর যেখানে সবচেয়ে বেশি পারফরমেন্স পাওয়া যায়। এএমডি এবং রাইজেন সিরিজেও একই ধরনের ক্যাটাগরি দেখা যায়। এখানে আপনি দেখতে পাবেন রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7, রাইজেন 9। এই সিরিজগুলোও ঠিক ইন্টেলের মতোই এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই পারফরমেন্স পর্যন্ত বিভিন্ন লেভেলের প্রসেসর অফার করে। আর 2024 সালে ইন্টেলের একটা নতুন সিরিজ লঞ্চ হয়েছে, ইন্টেল আলট্রা সিরিজ। এই সিরিজে আপনি দেখতে পাবেন আলট্রা 5, আলট্রা 7, আলট্রা 9। এই প্রসেসরগুলো কোর আই সিরিজের তুলনায় একটু আলাদা। আলট্রা সিরিজের মূল লক্ষ্য হলো ভালো পারফরমেন্সের সাথে বেশি এফিসিয়েন্সি দেওয়া, অর্থাৎ এই প্রসেসর পাওয়ারফুল পারফরমেন্স দেওয়ার পাশাপাশি ব্যাটারি লাইফও অনেক ভালো রাখে। আলট্রা সিরিজের আরেকটি বড় সুবিধা হলো এতে এনপিইউ অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট থাকে। এটি সিপিইউ এর ভিতরে থাকা একটা বিশেষ ইউনিট যা এআই সম্পর্কিত কাজগুলো দ্রুত এবং দক্ষভাবে প্রসেস করতে হেল্প করে। যারা ফিউচারে এআই ভিত্তিক সফটওয়্যার বা এআই ফিচার বেশি ব্যবহার করতে চান তাদের জন্য ইন্টেল আলট্রা চিপ একটা ভালো অপশন হতে পারে। আর এই প্রসেসর সাধারণত তুলনামূলক একটু দামি ল্যাপটপে থাকে। এছাড়াও বাজারে আরো অনেক ধরনের প্রসেসর আছে,
কিন্তু ল্যাপটপ কেনার সময় আমরা মূলত এই 3 সিরিজের মধ্যে থেকে প্রসেসর সিলেক্ট করব, এর বাইরে যাব না। ধরুন আপনি একটি ল্যাপটপের প্রসেসর বেছে নিয়েছেন, যেমন এখানে ইন্টেল i5 এর প্রসেসর। এখন প্রসেসরের নামের পরে আপনি কিছু সংখ্যা এবং একটি বা দুইটি লেটার দেখতে পাবেন। এই সংখ্যাগুলো এবং এই লেটারগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকেই বোঝা যায় আপনার প্রসেসর কিভাবে কাজ করবে এবং এর পারফরমেন্স কেমন হবে। উদাহরণ হিসেবে ধরুন একটি প্রসেসরের মডেল হলো ইন্টেল কোর i5 13450H। এখানে ইন্টেল কোর i5 পর্যন্ত অংশটুকু হলো প্রসেসরের সিরিজ বা মডেল, আর i5 লেখার পরে যে সংখ্যাগুলো শুরু হয়েছে সেগুলো থেকে আমরা প্রসেসরের জেনারেশন এবং পারফরমেন্স সম্পর্কে ধারণা পাই। এইখানে প্রথম দুইটা ডিজিট হলো জেনারেশন বোঝায়, যেমন এখানে 13 লেখা আছে, অর্থাৎ এটি 13তম জেনারেশনের প্রসেসর। যদি এখানে 12 বা 11 লেখা থাকতো তাহলে এটি 12 বা 11 জেনারেশনের প্রসেসর হতো। আর যদি অনেক পুরনো প্রসেসর হয়, যেমন সেকেন্ড জেনারেশন থেকে 9 জেনারেশন পর্যন্ত, এই ক্ষেত্রে প্রথম একটা ডিজিট দিয়ে জেনারেশন বোঝানো হতো। তবে এই ধরনের পুরনো প্রসেসর নতুন ল্যাপটপে ব্যবহার করা হয় না, তাই এগুলো সম্পর্কে না জানলেও তেমন সমস্যা নেই। বর্তমানে ইন্টেলের সবচেয়ে নতুন জেনারেশনের প্রসেসর হলো 14 জেনারেশন। 2026 সালে এসে যদি আপনি একটা নতুন ল্যাপটপ কিনতে চান তাহলে চেষ্টা করবেন অন্তত 13 জেনারেশনের প্রসেসর নেওয়ার। তবে যদি দেখেন 12 জেনারেশনের কোনো ল্যাপটপে খুব ভালো স্পেসিফিকেশন পাচ্ছেন এবং দামটা একটু তুলনামূলক কম, তাহলে সেটিও নিতে পারেন। এখন আসি জেনারেশনের পরের সংখ্যাগুলোর কথায়। জেনারেশনের পরে যে 3টি ডিজিট থাকে, সহজভাবে বললে এই সংখ্যা যত বড় হবে প্রসেসরের পারফরমেন্স তত ভালো হবে। যেমন এখানে 13450 প্রসেসরটি 13420 প্রসেসরের চেয়ে ভালো পারফরমেন্স দেবে, কারণ এখানে 420 এর তুলনায় 450 সংখ্যাটি বড়। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই ধরনের নাম্বার কম্পেয়ার সবসময় একই সিরিজের প্রসেসরের মধ্যে করতে হবে। যেমন i3 এর সাথে i3 তুলনা করবেন, i5 এর সাথে i5 এর তুলনা করবেন। এরপর প্রসেসরের নামের শেষে যে লেটারটি লেখা থাকে সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই লেটার থেকেই মূলত বোঝা যায় প্রসেসরটি কোন ধরনের কাজের জন্য অপটিমাইজ করা হয়েছে। যদি প্রসেসরের শেষে ইউ লেখা থাকে তাহলে বুঝতে হবে এটি লো পাওয়ার কনজাম্পশন প্রসেসর। এই ধরনের প্রসেসর সাধারণত পাতলা ও হালকা ল্যাপটপে ব্যবহার করা হয় এবং এগুলো ব্যাটারি সেভ করার জন্য অপটিমাইজড। যদি পি লেখা থাকে তাহলে সেটি ইউ সিরিজের তুলনায় একটু বেশি পারফরমেন্স দেয়, অর্থাৎ এখানেও পারফরমেন্স এবং ব্যাটারির মধ্যে একটা ভালো ব্যালেন্স রাখা হয়। এরপরে আছে এইচএস সিরিজ। এটি পি সিরিজের তুলনায় আরো ভালো পারফরমেন্স দেয়, তবে এর পাওয়ার কনজাম্পশন একটু বেশি হয়, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন। এরপরে আসে এই সিরিজ হাই পারফরমেন্স প্রসেসর। এই ধরনের প্রসেসর সাধারণত গেমিং, ভিডিও এডিটিং বা ভারী কাজের জন্য ল্যাপটপে ব্যবহার করা হয়। আর সবচেয়ে উপরে থাকবে এইচএক্স সিরিজ। এগুলো হলো ম্যাক্সিমাম পারফরমেন্স ওরিয়েন্টেড প্রসেসর, যা মূলত হাই এন্ড গেমিং এবং খুব ভারী কাজের জন্য তৈরি করা হয়। এখন যদি রাইজেন প্রসেসরের কথা বলি, এখানে আপনি মডেলের নামের পাশে 4টা ডিজিট দেখতে পাবেন। এখানে প্রথম ডিজিট দিয়ে মূলত সিরিজ বোঝানো হয়। যেমন এই প্রসেসরটিতে প্রথমে 7 লেখা আছে, তাহলে বুঝতে হবে এটি 7000 সিরিজের প্রসেসর। যদি 8 লেখা থাকতো তাহলে এটা 8000 সিরিজ হতো। বর্তমানে AMD সবচেয়ে নতুন সিরিজ হলো AMD Ryzen 9000 সিরিজ। এর পরের 3টা ডিজিট সহজভাবে বুঝতে গেলে একটা বিষয় মনে রাখলেই হবে, প্রসেসরের নম্বর যত বেশি হবে পারফরমেন্স তত ভালো পাবেন। এইখানেও কম্পেয়ার একই সিরিজের প্রসেসরের মধ্যে করতে হবে, যেমন Ryzen 3 এর সাথে Ryzen 3, Ryzen 5 এর সাথে Ryzen 5। ফর এক্সাম্পল, Ryzen 5 7735 প্রসেসরটি Ryzen 5 7730 প্রসেসরের তুলনায় একটু বেশি ভালো পারফরমেন্স দেবে, কারণ এখানে শেষের 3টি ডিজিট 735 যা 730 এর তুলনায় বড়। এরপর একদম শেষে যে লেটারটি লেখা থাকে ইউ, পি, এইচএস, এইচ বা এইচএক্স, এইগুলো একদম ইন্টেল কোর আই সিরিজের প্রসেসরের মতোই। যদি আপনি রাইজেন প্রসেসরের ল্যাপটপ নেন তাহলে 7000 সিরিজ বা তার পরের সিরিজগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে 5000 সিরিজও বিবেচনা করা যেতে পারে, তবে সবসময় প্রথম পছন্দ 7000 সিরিজ বা নতুন সিরিজের প্রসেসরগুলো রাখা উচিত। এখন যদি ইন্টেলের আলট্রা সিরিজের প্রসেসরের কথা বলি, এইখানে প্রসেসরের মডেল নেমের পরে 3টি ডিজিটের নম্বর দেখতে পাবেন। প্রথম ডিজিটটি সিরিজ বোঝায়, যদি 1 থাকে তাহলে সিরিজ 1, আর যদি 2 থাকে তাহলে সিরিজ 2। সহজভাবে বললে সিরিজ 2 সিরিজ 1 এর থেকে নতুন ও ভালো। এর পরের দুইটি ডিজিট মূলত মডেল নম্বর। একই সিরিজের মধ্যে সংখ্যা যত বড় হবে প্রসেসর তত বেশি শক্তিশালী হবে। এখন প্রশ্ন হলো এগুলোর মধ্যে কোনটি নেওয়া উচিত? আমাদের প্রথম ক্যাটাগরি অর্থাৎ বেসিক ইউজারদের জন্য ইউ বা পি সিরিজের সিপিইউ যথেষ্ট।
ইন্টেল হলে কোর i3 বা i5 13 জেনারেশনের প্রসেসর, AMD হলে Ryzen 3 বা Ryzen 5 7000 সিরিজের প্রসেসর। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আরো ভালো স্পেসিফিকেশনের সিপিইউ নিতে পারেন। এরপর ক্যাটাগরি 2 প্রফেশনাল ইউজার্স এবং ক্যাটাগরি 3 পাওয়ার ইউজার্স, এদের উভয়ের জন্যই শক্তিশালী প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরিতে এইচ বা এইচএক্স সিরিজের প্রসেসর থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন। তবে আপনি কতটা ভালো পারফরমেন্স চান এবং কতটা ভারী কাজ করবেন, পাশাপাশি আপনি কত বাজেট বরাদ্দ রাখতে পারবেন, সেটার উপর ভিত্তি করেই সঠিক সিরিজ সিলেক্ট করা উচিত। তাহলে প্রসেসরের পাওয়ারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সবচেয়ে কম শক্তিশালী ইউ সিরিজ, এরপরে একটু বেশি পাওয়ারফুল পি সিরিজ, এরপর পি সিরিজের থেকেও বেশি পাওয়ারফুল এইচএস সিরিজ, এর থেকেও বেশি পাওয়ারফুল এইচ সিরিজ, আর সর্বশেষ বেশি পাওয়ারফুল হচ্ছে এইচএক্স সিরিজ। ইউ এবং পি সিরিজ ব্যাটারি অপটিমাইজ সিপিইউ, মানে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবে, পারফরমেন্সও মোটামুটি ভালো স্মুথ হবে, ডে টু ডে ইউজের জন্য এগুলো খুবই ভালো। যত বেশি শক্তিশালী প্রসেসর নিবেন পারফরমেন্স তত ভালো হবে, তবে ব্যাটারি ব্যাকআপ একটু কম হবে। এছাড়াও শক্তিশালী প্রসেসরগুলো একটু বেশি হিট হয়। এরপর সিপিইউতে আরো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক, সিপিইউ কোরস এন্ড থ্রেডস। সিপিইউ এর পারফরমেন্স বুঝতে কোর এন্ড থ্রেডস দুটোই গুরুত্বপূর্ণ। কোর হলো সিপিইউ এর মূল প্রসেসিং ইউনিট, যত বেশি কোর থাকবে মাল্টিটাস্কিং এবং ভারী কাজ তত ভালো করা যাবে। এখানে আবার কোরের ধরনও গুরুত্বপূর্ণ। এই কোরগুলো আবার দুই ধরনের হয়, পারফরমেন্স কোর, ইফিসিয়েন্ট কোরস। আমি খুব সহজে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এইটা একটা কোর i5 13 জেনারেশন ইউ সিরিজের প্রসেসর। এটা 10 কোরের সিপিইউ, কিন্তু ইউ সিরিজের প্রসেসর হওয়ার কারণে এর ইফিসিয়েন্ট কোর বেশি থাকবে, পারফরমেন্স কোর কম থাকবে। যেমন ধরেন 8টা ইফিসিয়েন্ট কোর, 2টা পারফরমেন্স কোর। কিন্তু আমরা যদি i5 13 জেনারেশন এইচ বা এইচএক্স সিরিজ দেখি, যেমন এই মডেলটা, এটাও 10 কোরের সিপিইউ, কিন্তু এখানে আবার পারফরমেন্স কোর বেশি, কিন্তু ইফিসিয়েন্ট কোর কম থাকবে। যেহেতু এখানে পারফরমেন্স কোর বেশি, তাই সিপিইউ এর মূল কাজ হচ্ছে বেশি পারফরমেন্স দেওয়া, ফলে অনেক বেটার পারফরমেন্স পাওয়া যাবে। যখন কোরের সংখ্যা তুলনা করবেন তখন একই সিরিজের প্রসেসরের মধ্যে তুলনা করবেন, মানে ইউ সিরিজের সাথে ইউ সিরিজের তুলনা, এই সিরিজের সাথে এই সিরিজের তুলনা। আর থ্রেড হলো কোরের ভিতরে ছোট কাজের ইউনিট। একটি কোর এক সময় একাধিক থ্রেড হ্যান্ডেল করতে পারে, সুতরাং থ্রেড সংখ্যা যত বেশি, সিপিইউ তত বেশি কাজ একসাথে করতে পারে। এরপরে আসে সিপিইউ ক্যাশ। এটি হলো এক ধরনের সুপার ফাস্ট মেমোরি, যা সরাসরি প্রসেসরের ভিতরে থাকে এবং এর কাজ হলো সিপিইউ যে ডেটাগুলো ব্যবহার করে সেগুলোকে দ্রুত অ্যাক্সেসের জন্য সাময়িকভাবে স্টোর করে রাখা। সহজভাবে বললে ক্যাশ হলো সিপিইউ এর জন্য একটা শর্টকাট মেমোরি, যা পারফরমেন্স বাড়াতে হেল্প করে। ক্যাশ যত বেশি, পারফরমেন্স তত ভালো পাবেন। এবং এরপর আসে প্রসেসর ফ্রিকোয়েন্সি বা ক্লক স্পিড। এটি সাধারণত মিনিমাম থেকে ম্যাক্সিমাম রেঞ্জ আকারে গিগাহার্টজে দেওয়া থাকে। এটি মূলত বোঝায় একটি কোর কত দ্রুত কাজ করতে পারবে, অর্থাৎ সিঙ্গেল কোর পারফরমেন্স কেমন হবে। সহজভাবে বললে ম্যাক্স ক্লক স্পিড যত বেশি, প্রসেসর তত দ্রুত কাজ করতে পারে। আচ্ছা, এগুলো তো সব বুঝলাম। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে প্রসেসর সিলেক্ট করবেন। এর জন্য আপনি যে বাজেট বা কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান, সেই বাজেটের মধ্যে কয়েকটি মডেল শর্টলিস্ট করবেন। এরপর সেগুলোর প্রসেসরের কোর, থ্রেড, ক্লক স্পিড, ক্যাশ ইত্যাদি স্পেসিফিকেশন একটু তুলনা করে দেখবেন কোনটাতে আপনি বেশি ভালো কনফিগারেশন পাচ্ছেন, সেটাই হবে আপনার জন্য বেস্ট ডিল। প্রসেসরের মামলা শেষ, এখন আসি র্যামের কথায়। র্যাম মূলত সিপিইউ এর প্রসেসিং এর জন্য অস্থায়ী ডেটা রাখে, তাই র্যাম যত বেশি, সিপিইউ একসাথে তত বেশি কাজ স্মুথ ভাবে করতে পারবে। ল্যাপটপে সাধারণত আপনি 8 জিবি র্যাম, 16 জিবি র্যাম, 32 জিবি র্যাম, এই র্যাম অপশনগুলো দেখতে পাবেন। সহজ নিয়ম হলো র্যাম যত বেশি তত ভালো, কিন্তু এখানে আবার র্যামের ভিতরে বিভিন্ন ভার্সন আছে। ল্যাপটপ গুলোতে সব থেকে বেশি দেখবেন মূলত DDR4 এবং DDR5, এই দুই ধরনের র্যাম। DDR5 হলো নতুন জেনারেশন এবং এর রিড রাইট স্পিড DDR4 এর থেকে অনেক বেশি, তাই পারফরমেন্সে DDR4 এর থেকে DDR5 অনেক বেশি ভালো। এছাড়াও আরেক ধরনের র্যাম দেখতে পাবেন LPDDR4 এবং LPDDR5। এখানে LP মানে লো পাওয়ার, অর্থাৎ এই র্যাম গুলো কম এনার্জি ব্যবহার করে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো দেয়। তবে একটা বিষয় মনে রাখতে হবে, LPDDR র্যাম সাধারণত মাদারবোর্ডের সাথে সোল্ডার থাকে, অর্থাৎ ভবিষ্যতে আপগ্রেড করা যায় না। অন্যদিকে DDR4 বা DDR5 এর র্যাম ল্যাপটপে আলাদা স্লটে থাকে, তাই এগুলো পরবর্তীতে ইজিলি আপগ্রেড করতে পারবেন। র্যামের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো র্যাম ফ্রিকোয়েন্সি, যা মেগাহার্টজে দেওয়া থাকে। ল্যাপটপের স্পেসিফিকেশন গুলোতে র্যামের পাশে এটা লেখা থাকে। এটি বোঝায় র্যাম কত দ্রুত গতিতে কাজ করতে পারে। উদাহরণ হিসাবে DDR4 এর দুইটা র্যামের ভিতরে একটি র্যামে 2600 মেগাহার্টজ দেওয়া আছে, আর একটিতে 3200 মেগাহার্টজ দেওয়া আছে। এই ক্ষেত্রে দুইটি DDR4 এর র্যাম হলেও 3200 মেগাহার্টজ এর র্যামটি বেশি ফাস্ট কাজ করবে। তাহলে সহজ নিয়ম হলো মেগাহার্টজ যত বেশি, র্যাম তত দ্রুত কাজ করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ল্যাপটপ কেনার সময় অবশ্যই দেখে নিবেন সর্বোচ্চ কত জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করা যাবে।
কারণ ভবিষ্যতে প্রয়োজন হলে খুব সহজেই যেন নিজেই র্যাম বাড়াতে পারেন। তাহলে র্যামের ক্ষেত্রে বেসিক ইউজারদের জন্য মিনিমাম DDR4 এর র্যাম নেওয়ার চেষ্টা করবেন। যদি DDR5 এর র্যাম নিতে পারেন তাহলে আরো ভালো পারফরমেন্স পাবেন। ক্যাপাসিটি মিনিমাম 8GB হলেও চলবে, তবে চেষ্টা করবেন 16GB র্যাম নেওয়ার, এতে ল্যাপটপ খুব স্মুথলি চলবে। প্রফেশনাল ইউজারদের ক্ষেত্রে অবশ্যই DDR5 এর র্যাম নিবেন এবং ক্যাপাসিটি মিনিমাম 16GB বা তার বেশি র্যাম রাখা ভালো, যাতে মাল্টিটাস্কিং বা প্রফেশনাল কাজগুলো স্মুথ ভাবে করা যায়। আর পাওয়ার ইউজার্সদের ক্ষেত্রেও একই কথা, DDR5 এর র্যাম নিবেন, ক্যাপাসিটি মিনিমাম 16GB, আর সম্ভব হলে 32GB নেওয়ার চেষ্টা করবেন, যাতে হাই পারফরমেন্স কাজ খুব সহজেই করা যায়। এখন আসি ল্যাপটপের স্টোরেজ নিয়ে। স্টোরেজ টাইপ দুই ধরনের হয় মেইনলি, একটা হলো SSD আর একটা হলো HDD অর্থাৎ হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক খুবই পুরনো স্ট্যান্ডার্ডের স্টোরেজ, এটা আমরা কিছুতেই নিব না, আমরা শুধু SSD এর দিকেই ফোকাস করব, বিশেষ করে NVMe SSD। যদি কোনো ল্যাপটপে SATA SSD বা অন্য কোনো ধরনের স্টোরেজ থাকে সেটাও বাদ দিব। NVMe SSD এরও আবার বিভিন্ন ধরনের জেনারেশন থাকে, যেমন Gen 3, Gen 4, Gen 5। Gen 3 SSD এর চেয়ে Gen 4 ভালো, Gen 4 এর চেয়ে Gen 5 বেশি ভালো, অর্থাৎ জেনারেশন যত লেটেস্ট তত ভালো। তাহলে SSD এর ক্ষেত্রে বেসিক ইউজারদের ক্ষেত্রে Gen 3 SSD হলেও অনেক সুন্দরভাবে চলে যাবে, তবে প্রফেশনাল এবং পাওয়ার ইউজারদের জন্য Gen 4 বা Gen 5 এর SSD নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভারী কাজ, গেমিং বা ভিডিও এডিটিং এর সময় পারফরমেন্স অনেক বেশি প্রয়োজন। এরপর আসে ল্যাপটপের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, জিপিইউ। ল্যাপটপে সাধারণত দুই ধরনের জিপিইউ থাকে, ইন্টিগ্রেটেড জিপিইউ। এই ক্ষেত্রে জিপিইউ সরাসরি সিপিইউ এর ভিতরেই থাকে, আলাদা কোনো গ্রাফিক্স কার্ড থাকে না। আর দুই ডেডিকেটেড জিপিইউ, এটিও একটি আলাদা গ্রাফিক্স কার্ড যা ল্যাপটপে আলাদাভাবে যুক্ত থাকে এবং অনেক বেশি শক্তিশালী। ইন্টেল কোর আই সিরিজের দুই ধরনের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেখতে পাবেন সাধারণত, একটি হলো ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স আর একটি হলো ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স। একদম বাজেট ল্যাপটপ গুলোতে সাধারণত ইন্টেল ইউএসডি গ্রাফিক্স থাকে, এর থেকে ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স অনেক বেটার। ইন্টেলের নতুন আলট্রা সিরিজের প্রসেসরে ইন্টেল আর্ক জিপিইউ পাওয়া যায়, যেটা অন্যান্য ইন্টিগ্রেটেড জিপিইউ এর থেকে অনেক বেটার পারফর্ম দিতে সক্ষম। আর যদি AMD প্রসেসর হয় তাহলে সাধারণত রেডন গ্রাফিক্স পাওয়া যায়। বেসিক ইউজারদের জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এর ল্যাপটপই যথেষ্ট, আর প্রফেশনাল এবং পাওয়ার ইউজারদের জন্য অবশ্যই ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে। এখন বাজারে যত ডেডিকেটেড জিপিইউ সহ ল্যাপটপ পাওয়া যায় সেগুলোর মধ্যে প্রায় সবগুলো ল্যাপটপেই এনভিডিআর গ্রাফিক্স কার্ড থাকে, খুব কম সংখ্যক ল্যাপটপে আপনি AMD রেডন গ্রাফিক্স কার্ড দেখতে পাবেন। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আমরা সবসময় এনভিডিআর গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপে সিলেক্ট করব, AMD গ্রাফিক্স কার্ড কিছুতেই নিব না। যদি জিপিইউ এর নামের আগে RTX লেখা থাকে তাহলে সেটা এনভিডিআর জিপিইউ, আর যদি শুধু RX লেখা থাকে তাহলে সেটা AMD জিপিইউ। জিপিইউ এর এখানে 4GB লেখা আছে, এটা মূলত VRAM। VRAM যত বেশি হবে জিপিইউ একসাথে তত বেশি গ্রাফিক্স ডেটা প্রসেস করতে পারবে, ফলে গেমিং, ভিডিও এডিটিং এবং 3D কাজ এসব ক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়। এইখানে RTX এর পাশেই একটা নাম্বার আছে, যেমন এখানে 3050, এইগুলো আসলে গ্রাফিক্স কার্ডের সিরিজ বা ভার্সন বোঝায়। যেমন এখানে 30 লেখা আছে, এর মানে 30 সিরিজের জিপিইউ। যদি 40 লেখা থাকতো তাহলে 40 সিরিজের জিপিইউ হতো। শেষে যে নাম্বার থাকে যেমন 50, সেইটাই সেই মডেল বোঝায়। সহজভাবে বললে এখানে RTX লেখার পরে নাম্বার যত বড় হবে জিপিইউ তত বেশি শক্তিশালী হবে। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টিজিপি ভ্যালু। এটার পুরো ব্যাখ্যা দিতে গেলে বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। সহজভাবে বললে টিজিপি যত বেশি হবে জিপিইউ এর পারফরমেন্স তত ভালো হবে। এটা অনেক সময় জিপিইউর জেনারেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সাপোজ একটা জিপিইউ RTX 3070 আর একটা RTX 4070, সাধারণভাবে মনে হবে 4070 ভালো পারফরমেন্স করবে, কিন্তু যদি 3070 টিজিপি 90 ওয়াট হয় আর 4070 টিজিপি 60 ওয়াট হয় তাহলে 3070 বেশি ভালো পারফর্ম করবে। এখন এখানে একটা জটিলতা এসে যায়, এই টিজিপি ভ্যালু সরাসরি ল্যাপটপের অফিসিয়াল স্পেসিফিকেশনে সরাসরি লেখা থাকে না। আপনার কাছে যদি ল্যাপটপ থাকে তাহলে এনভিডিআর কন্ট্রোল প্যানেল থেকে দেখতে পারবেন এর টিজিপি ভ্যালু কত, কিন্তু যদি ল্যাপটপ আপনার কাছে না থাকে এবং আপনি কেনার আগে জানতে চান তাহলে কয়েকটি উপায় আছে। ইউটিউবে ল্যাপটপের রিভিউ ভিডিও দেখুন, অথবা গুগলে এই ল্যাপটপের মডেলটা লিখে একটু সার্চ করে বিস্তারিত খোঁজার চেষ্টা করুন। এছাড়াও বিভিন্ন AI টুলস এর সাহায্য নিতে পারেন। এখন প্রশ্ন হলো কোন জিপিইউ কতটা শক্তিশালী এবং সেটা কিভাবে বুঝবে? এটার সবচেয়ে সহজ উপায় হলো জিপিইউ বেঞ্চমার্ক দেখা। এর জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন জিপিইউ বেঞ্চমার্ক ল্যাপটপ মিডিয়া লিখে, তাহলে ল্যাপটপ মিডিয়া নামের একটা ওয়েবসাইট পাবেন। সেখানে প্রায় সব ল্যাপটপ জিপিইউর বেঞ্চমার্ক তালিকা দেওয়া আছে। একটা বিষয় খেয়াল করবেন, যেসব জিপিইউর সামনে ল্যাপটপ লেখা নাই সেগুলো সাধারণত ডেস্কটপ জিপিইউ। আমাদের শুধু ল্যাপটপ জিপিইউ গুলোর দিকেই ফোকাস করতে হবে। তারপর আপনার যে ল্যাপটপের জিপিইউ মডেল এবং টিজিপি মিলবে সেটির বেঞ্চমার্ক স্কোর দেখে নিতে পারবেন। যার স্কোর যত বেশি তার পারফরমেন্স তত ভালো। এইভাবে খুব সহজেই বুঝতে পারবেন আপনার সিলেক্ট করা ল্যাপটপের মধ্যে কোন জিপিইউ আসলে বেশি শক্তিশালী। এখন আসি ডিসপ্লে অংশে। ডিসপ্লের কথা বলতে গেলে প্রথমেই আসে রেজুলেশন। আমার মতে 4K 3K রেজুলেশনের পিছনে দৌড়াবেন না, কারণ রেজুলেশন যত বেশি স্ক্রিনে সেটাকে দেখানোর জন্য জিপিইউ কে তত বেশি কাজ করতে হবে।
আর ল্যাপটপ কেনার সময় আমাদের চেষ্টা হওয়া উচিত জিপিইউ এবং সিপিইউ যেন আমাদের আসল কাজের জন্য শক্তি ইউজ করে, স্ক্রিন চালানোর জন্য না। তাই ল্যাপটপের জন্য 1080p অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনই যথেষ্ট ভালো, তবে ম্যাক্সিমাম 2K রেজুলেশন পর্যন্ত যাইতে পারেন। কারো যদি আরো বেশি দরকার হয় সেটা ভিন্ন কথা। আবার 1080p এর কম রেজুলেশনের ডিসপ্লেও কিন্তু নেওয়া যাবে না। এছাড়াও এখানে আমরা সাধারণত 3 ধরনের ডিসপ্লে টাইপ দেখতে পাবো: টিএন প্যানেল, আইপিএস প্যানেল, ওলেড প্যানেল। টিএন প্যানেল তাদের জন্য ভালো যারা বেসিক ইউজার্স, বাজেট খুব কম, খুব বেশি মিডিয়া কনজিউম করেন না। কিন্তু ধরুন আপনি বেসিক ইউজার, তবুও আপনি অনেক বেশি মিডিয়া কনজিউম করেন, তাহলে আপনার জন্য অবশ্যই আইপিএস ডিসপ্লে নেওয়ার চেষ্টা করা উচিত। এরপর যদি আমরা আইপিএস ডিসপ্লের কথা বলি, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত স্ক্রিন টাইপ। এর কালার অ্যাকুরেসি, ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালো হয় এবং এতে আপনি সব ধরনের কাজ খুব আরামসে করতে পারবেন। এরপর আসে ওলেড স্ক্রিন। এটি সবচেয়ে ভালো ডিসপ্লে। যদি আপনি কালার প্রোডাকশন বা কন্ট্রাস্ট রেশিও নিয়ে কথা বলেন, তাহলে ওলেড এর অভিজ্ঞতা অসাধারণ, কিন্তু এইখানে সমস্যা হলো পিক্সেল বার্নিং। তাই আমার মতে এখানে সব ক্যাটাগরির জন্য আইপিএস ডিসপ্লেই সব থেকে বেটার চয়েস হবে। যদি আপনার কাজ হয় ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এবং কালার কারেকশন, সেখানে সঠিক কালার দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে এসআরজিবি এবং ডিসিআই পি3 এই দুইটা ভ্যালু দেখতে হবে। এই ভ্যালু যত বেশি 100-র কাছাকাছি হবে, ডিসপ্লে তত ভালো হবে। চেষ্টা করবেন 100% নিতে, তাহলেই হয়ে যাবে। এই বিষয়টি শুধু এডিটর বা কালার সংক্রান্ত কাজ যারা করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যারা গেমিং করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো স্ক্রিন রিফ্রেশ রেট। যত বেশি রিফ্রেশ রেট হবে, স্ক্রিন তত বেশি স্মুথ দেখাবে। যদি আপনি বেসিক বা প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ নেন এবং স্মুথনেস এক্সপেরিয়েন্স চান, তাহলে 90 হার্টজ থেকে 120 হার্টজ নিতে পারেন। তবে 60 হার্টজেও তেমন সমস্যা হবে না। সাধারণত বেশিরভাগ ল্যাপটপে 60 হার্টজের ডিসপ্লে থাকে, কিন্তু আপনি যদি গেমিং ইউজার হন তাহলে অবশ্যই মিনিমাম 120 হার্টজের ডিসপ্লে নিবেন। তবে চেষ্টা করবেন 144 হার্টজের ডিসপ্লে নেওয়ার জন্য। এরপর আসে ল্যাপটপের পোর্টস বিভিন্ন ধরনের হতে পারে, টাইপ সি, এইচডিএমআই, ইউএসবি এ, থান্ডারবোল্ট পোর্ট। আপনাকে অবশ্যই দেখে নিতে হবে আপনার ল্যাপটপে কতগুলো পোর্টস আছে এবং আপনার কতগুলো দরকার। এরপর পোর্টেরও বিভিন্ন জেনারেশন থাকে, যত নতুন জেনারেশন হবে তত বেশি ডাটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে। এরপর ফাইনালি আসে কোন ব্র্যান্ডের ল্যাপটপ নেওয়া উচিত। বর্তমান মার্কেটে প্রায় 6 থেকে 7টি বড় বড় কোম্পানি আছে যারা নিয়মিত ভালো মানের ল্যাপটপ তৈরি করে। চেষ্টা করবেন এই জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ডগুলোর মধ্যে থেকে একটা ল্যাপটপ চুজ করতে। এছাড়াও মার্কেটে আরো কিছু কম পরিচিত বা নতুন ব্র্যান্ড আছে যারা অনেক সময় তুলনামূলক কম দামে ভালো স্পেসিফিকেশন অফার করে। সেগুলো কেনা কিন্তু একটু রিস্কি। চেষ্টা করবেন জনপ্রিয় প্রথম 6-7টা ব্র্যান্ড থেকে ল্যাপটপ গুলো চুজ করার। আর হ্যাঁ, বেসিক ইউজারদের জন্য যে ধরনের ল্যাপটপের কথা বলছি সেইগুলো দিয়ে কিন্তু হালকা ভিডিও এডিটিং, গ্রাফিক্স এর কাজ সহ অনেক কিছুই করা যাবে। এইগুলো হেভি ইউজের জন্য না, কিন্তু টুকিটাকি অনেক কিছুই এগুলো দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।